করোনার পর পাঁচটা বছর পার হয়ে গেছে। পুরো পৃথিবী জুড়ে নতুন এক ভাইরাসের সংক্রমণ হয়েছে, যেখানে আক্রান্ত ব্যক্তির চোখ প্রথমে লাল হয়, তারপর ধীরে ধীরে মনে হিংস্রতা চেপে বসে। অন্য যে কাউকে দেখলে আক্রমণ করে, হাতাহাতি করে, গলা কামড়ে ছিঁড়ে ফেলে। কিভাবে এ রোগ থেকে পরিত্রাণ পাওয়া যাবে? অপরদিকে শহরের অতি সাধারণ এক বৃদ্ধাশ্রমে অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এর পেছনের কারণ কি? গল্পটা রহস্যের নাকি গল্পটা ভৌতিক? গল্পটা অতি প্রাকৃতিক নাকি গল্পটা বৈজ্ঞানিক? আজকে যে বই নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তা হলো সুস্বাদু শুটকি ভর্তা ও একদল চাটুকার। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা এই বইটা নিয়ে আলোচনা করব, সুস্বাদু শুটকি ভর্তা একদল চাটুকার। অধ্যায় প্রকাশনীর বই, সোডিয়াম ক্লোরাইড এই বইটা লিখেছেন। এটা 25-এর বই মেলাতে প্রকাশিত হয়েছিল। তো সবার ফার্স্টে যদি বইয়ের গল্পটা নিয়ে একটু আলোচনা করি, এই বইয়ের গল্পটা একেবারে শুরু হয়েছে একটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে। বস্তির এক রিক্সা চালক জব্বার মিয়া, সে হচ্ছে গত রাতে সদ্যমাত্র তার স্ত্রীকে খুন করেছে। সেই অবস্থাতে কেন খুন করেছে? কারণ সে একটা বৈবাহিক ঝামেলা তো ছিলই, তার সাথে সাথে হঠাৎ করে ইদানিং তার ঘুম হয় না ঠিক মতো, মেজাজ খিটখিটে হয়ে থাকে। তো সে খুন করে ডেড বডিটা বিছানার নিচে রেখে সে প্রত্যাহ যেরকম রিক্সা চালাতে যায় সেরকম রিক্সা চালাতে গিয়েছিল, এবং প্রথম যেই কাস্টমার তার পায়, একটা নারী পায়, তাকেই হচ্ছে সে কোনো একটা কারণে আবার খুন করে বসে। পরবর্তীতে রিভিল হয় যে একটা ভাইরাস পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে গিয়েছে। সেই করোনার 4-5 বছর পরের কথা বলছি। যে ভাইরাসে আক্রান্ত হলে আক্রান্ত ব্যক্তির চোখ একটু লাল হয়, ঘুম হয় না ঠিকঠাক মতো, মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকে, এবং একটা সময়ে ওই আক্রমণের চূড়ান্ত পর্যায়ে গিয়ে সে হচ্ছে মানুষকে আক্রমণ করা শুরু করে। আশেপাশে যেরকম মানুষ দেখে তাদেরকে হচ্ছে আক্রমণ করে, খুনোখুনি করা শুরু করে। এটাতেই গল্পটা স্টার্ট হয়েছে। তারপরে আমরা দেখতে পারি হচ্ছে মনির নামক একজন ব্যক্তি, যার হচ্ছে ছেলে মিশু লন্ডনে থাকে। সে হচ্ছে লন্ডন থেকে দেশে ফিরে আসে। তারপরে হচ্ছে মনির এবং মিশুর জীবনটা একদিক থেকে চলতে থাকে, এবং ইন দ্য মিন টাইম সাইমultaneously টুম্পা নামে আরেকটা চরিত্র, বয়স্ক একজন নারী, বেশ বৃদ্ধ হয়ে গিয়েছে। তার সন্তান তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, সাভারের এক বৃদ্ধাশ্রমে, বড়লোকদের বৃদ্ধাশ্রম, বাট তারপরেও বৃদ্ধাশ্রমে রেখে আসার কারণে টুম্পার মন অনেক খারাপ থাকে, এবং ওই বৃদ্ধাশ্রমকে ঘিরে গল্পটা ধীরে ধীরে আগাতে থাকে। আপাত দৃষ্টিতে দুটো ভিন্ন ধরনের গল্প বা দুটো ভিন্ন ধরনের ঘটনা সাইমultaneously চলছে বলে মনে হলেও একটা পয়েন্টে গিয়ে দুইটা গল্প একসাথে মার্জ করে এবং পুরা গল্পটা ফিনিশিং হয়। তো এমনিতে এই গল্পটার যদি কয়েকটা ভালো পয়েন্ট বলি, প্রথম কথা হচ্ছে ন্যারেশনটা ভালো। কিছু কিছু জায়গাতে টুকটাক দু একটা ব্যাপারে আমার কিছু আপত্তি আছে, সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। আর একই সাথে এই যে আক্রান্ত ব্যক্তির যে নৃশংসতার কথা বা অন্য মানুষদেরকে আক্রমণ করে খুন করার কথা, এটা একবারে বর্ণনা করা হয়নি। গল্পের মাঝে মাঝে ধীরে ধীরে আলোচনা করা হয়েছে। সো হঠাৎ করে একটা ঘটনা ঘটে শেষ হয়ে আরেকটা ঘটনা ঘটেছে, ব্যাপারটা এরকম না। বেশ কয়েকটা ঘটনা সাইমultaneously চলেছে, যার কারণে অনেকের হয়তো বা গল্পটার খেই ধরতে অসুবিধা হবে, বাট এইটা আমার কাছে পার্সোনালি অনেক পছন্দ হয়েছে যে কয়েকটা ঘটনা একসাথে যখন ঘটছে তখন সবগুলো ঘটনার ট্র্যাক রাখা, এবং সবগুলো ঘটনা ঠিক কিভাবে মার্জ করবে এই প্রত্যাশাটা রাখা, এবং এই প্রত্যাশার মিট হওয়াটাই আসলে গল্পর পড়াটাকে, ওই থ্রিলার গল্প পড়াটাকে বেশ ইন্টারেস্টিং করে তোলে। যেমন ধরেন এই গল্পের প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে, মানে এক একটা অধ্যায়ের শুরুতে ওই মনির এবং মিশুর গল্প রয়েছে। ওই একই অধ্যায়ের শেষের দিকে এসে ছোট্ট করে নিয়ে টুম্পার জীবনটা নিয়ে, মানে টুম্পার ওই কে কেন্দ্র করে নিয়ে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আলোচনা করা হচ্ছে। তার মানে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা মনিরের গল্প আর হচ্ছে টুম্বার গল্প পাচ্ছি। সো এই ব্যাপারটা বেশ, এই অ্যাপ্রোচটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং একটা সার্টিন পয়েন্টে গিয়ে দুইটা গল্পের যে কানেকশনটা, লিঙ্ক আপটা, সেটা বেশ ভালো করে টের পাওয়া গিয়েছে। এবং সব অধ্যায়ে না, মাঝে মাঝে দুই একটা অধ্যায়ের শুরুতে অথবা মাঝামাঝি বা শেষের দিকে এসে নিয়ে ওই যে আক্রান্ত ব্যক্তি যে হিংস্রতা, সে যে খুন করে চলেছে, এই ব্যাপারটা প্রকাশ পেয়েছিল। তো এতক্ষণ ধরে যতটুকু বললাম, গল্পের মূল কাহিনী কিন্তু এতটুকু অংশে সীমাবদ্ধ না, আরো বেশ কিছু ব্যাপার রয়েছে এখানে।
আম, মিরপুরের ঘটনা এগুলো। তো মিরপুরের ওখানে আহ, বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা, যেরকম হচ্ছে নার্সারির একটা ব্যাপার উঠে এসেছে। তারপরে হচ্ছে নার্সারি ব্যাপারটা অতটা মেজর না। মেজর ব্যাপারটা হচ্ছে যে ডেভেলপার কোম্পানিরা যে কিভাবে সাধারণ মানুষদেরকে জিম্মি করে বা সাধারণ মানুষদেরকে বাধ্য করে নিয়ে জমি বিক্রি করায় নিয়ে বড় বড় বিল্ডিং করে তোলে, এই ব্যাপারটা বেশ সুন্দর করে একটু ভিন্ন ভাবে ফুটে উঠেছে। তো এই জিনিসটা বেশ আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। আর এর পাশাপাশি মনির আর মিশুর মধ্যকার যে সম্পর্ক, বাবা এবং ছেলের মধ্যকার যে সম্পর্ক, এটা বেশ সুন্দর করে প্রকটভাবে ফুটে উঠেছে। এর পাশাপাশি আমাদের বর্তমান সমাজের সবচেয়ে বড় যেই প্রবলেমটা বা বড় যেই ব্যাধিটা, সেটা হচ্ছে পরকীয়া। এই পরকীয়ার ব্যাপারেও বেশ কিছু ঘটনা ফুটে উঠেছে। মনিরের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে মিশুর ব্যক্তিগত জীবনেও এর একটা দৃঢ় প্রভাব আমরা লক্ষ্য করতে পেরেছি গল্পটাতে। তো এই দিক থেকে গল্পটার সাথে বাস্তব জীবনের যেরকম একটা মিল আছে, একই সাথে যখন আমরা হচ্ছে অন্যান্য এলিমেন্টে আলোচনা করছি, তখন অবাস্তব জীবনেরও বেশ কিছু মিল রয়েছে। তো দুইটার একটা অদ্ভুত মিশেল হয়েছে, এই মিক্সচারটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে। এখানে আরেকটা জিনিস একটু মেনশন করা দরকার, এটা পার্সোনালি আমার কাছে আম, এটা আমার কাছে মনে হয়েছে, সবার কাছে এটা পছন্দ নাও হইতে পারে। এখানে মিশুর প্রাক্তন প্রেমিকা থাকে, মালিহা নাম। তো সেই মালিহা হচ্ছে একটা সার্টেন টাইমে গিয়ে মিশুর উপরে চিট করে এবং পরবর্তীতে মিশু হচ্ছে বিদেশে চলে যায়। তো এই যে মিশুর উপরে চিট করলো কেন, তার কারণ মিশু হচ্ছে খুব বাস্তববাদী, সে খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড, সে খুব ফোকাসড একজন মানুষ। অলরেডি কিন্তু 5-7 বছর মিশুর সাথে মালিহার প্রেম করা হয়ে গিয়েছে, কিন্তু মালিহা কেমন চায়, মালিহা চায় হচ্ছে খুব ছন্ন ছাড়া জীবন, তার বয়ফ্রেন্ড হবে খুব ছন্ন ছাড়া, এবং হচ্ছে সে খুব বহিমিয়ান জীবন লিড করতে পছন্দ করে। তো তার কাছে আর মিশুকে পছন্দ হয় না। তো এবং পরবর্তীতে যখন যখন হচ্ছে মালিহা হচ্ছে রিলেশনে থাকা অবস্থায় আরেকজনের সাথে চিট করে, এবং এটা পরবর্তীতে যখন মিশু জানতে পারে, তখন তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়, সে বিদেশে চলে যায়। এটার এন্ডিংটাও ভালো হয় নাই। মালিহা যার সাথে, যাকে নিয়ে মিশুর সাথে চিট করেছিল, তার সাথে তাদের আসলে পরিণতিটা হয় না। কেন হয় না, তার কারণ খুব স্বাভাবিক। যার সাথে চিট করেছিল সে তো খুব ছন্নছাড়া জীবন লিড করতে পছন্দ করে, বহিমিয়ান জীবন পছন্দ করে। তো ওইটা তো প্রেম করার জন্য উপযুক্ত, কিন্তু বিয়ে করার জন্য উপযুক্ত না। এখানেই আমাদের সমাজের বা স্পেশালি হচ্ছে, আমার এই কথাটা অনেকে অপছন্দ করতে পারেন, বাট এটা সত্যি কথা, যে হচ্ছে প্রেম করার সময় স্পেশালি মেয়েরা প্রেম করার সময় হচ্ছে খুব ছন্ন ছাড়া বা বহিমিয়ান বা হচ্ছে ভবঘুরে টাইপের ছেলে পছন্দ করে। কিন্তু বিয়ে করার জন্য বা লাইফটাকে সেটেল করার জন্য তারা ঠিকই ক্যারিয়ার ওরিয়েন্টেড এবং গোছানো ছেলে পছন্দ করে। যখন মিশুর সাথে প্রেম করছিল তখন মিশু তো গোছানো, তার সাথে ঠিক প্রেমটা মানাচ্ছিল না ঠিকই, কিন্তু যখন মালিহার বিয়ে করার সময় হয়ে এসেছে, তখন কিন্তু সে আবার মিশুর কাছে ব্যাক আসতে চায় ওই একটা কারণে। তো এই ব্যাপারটা বেশ অদ্ভুত, এবং এটা সত্যি একটা ব্যাপার। এই ব্যাপারটা বইতে অ্যাড্রেস করা হয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে যে এটা সত্যি একটা জিনিস, এটা আমাদের বর্তমান সময়ের প্রেক্ষিতে এটা বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা বলতে গিয়ে একটা পয়েন্ট, একটা চিন্তা আমার মাথায় আসলো, আর সামহাও কি লেখকের ব্যক্তিগত জীবন থেকে নেওয়া হয়েছে কিনা, বা তিনি এই প্রবলেমটা ফেস করেছেন কিনা। আচ্ছা, এটা ওদিকে না যাওয়ার উচিত হবে না আমাদের। তো এই হচ্ছে মোটামুটি গল্পের বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা। এর একই সাথে মনিরের ব্যাকগ্রাউন্ড, মনির সাহেবের ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেক প্রশ্ন রয়ে গিয়েছে গল্পের শেষে। শুধুমাত্র তাই না, এই গল্পটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে গল্পের মাঝখানে মাঝখানে অনেকগুলো, একটা দুইটা লাইনের মাঝখানে অনেক রকমের প্রশ্ন রেখে যাওয়া হয়েছে, যে প্রশ্নগুলো কন্টিনিউয়াসলি খোঁচাইছে গল্পটা শেষ করার জন্য, এবং গল্পটা শেষ করার পরেও অনেকগুলো প্রশ্ন অসমাপ্ত রয়ে গিয়েছে। কেন অসমাপ্ত রয়ে গিয়েছে, তার কারণ হচ্ছে, একেবারে যদি গল্পটার শেষে দেখাইতে পারবেন, এখানে অনেক কিছু লেখা আছে। এই যে এখানে যদি ছোট্ট করে একটু দেখে, এখানে সমাপ্ত দিয়ে একটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। সো আমি এক্সপেক্ট করতেছি এটা একটা সেকেন্ড পার্ট আসবে। হ্যাঁ, জানুয়ারি মাসের দিকেই অথবা বইমেলার দিকেই এইটার একটা সেকেন্ড পার্ট চলে আসবে। তখন হয়তো বা সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাব। আমি পার্সোনালি সবগুলো প্রশ্ন মার্ক করে রেখেছি, এবং আমি খুঁজবো যে সবগুলো প্রশ্নের উত্তর পেয়েছি কিনা। আচ্ছা, এখানে আরেকটা ছোট একটা পয়েন্ট আছে। এই গল্পের মাঝখানে আমার কাছে বেশ ভাল লাগছে, যে গল্পের মাঝখানে
ওই বৃদ্ধাশ্রমের একটা দম্পতি রেহানা এবং সালেক সায়েমের কথা বলা হয়েছে, মানে গল্পের সাথে সম্পৃক্ত না, জাস্ট হচ্ছে ছোট্ট করে একটা অংশ একটা কনভারসেশনে উঠে এসেছে। সালেক সায়েম নামটা পড়ার পরে আমার সবার প্রথম যেটা মনে হয়েছে যে আরে সালেক সায়েম তো হচ্ছে অধ্যায় প্রকাশনীর প্রকাশক আমাদের সায়েম ভাই। তো এই জায়গাটা আমাকে বেশ বেশ ইন্টারেস্টিং লেগেছে, এটা মাইনর একটা পয়েন্ট। তো এতক্ষণ ধরে আমরা আসলাম গল্পের যেই ব্যাপারগুলো ভালো ছিল সেটাতে। আমার গল্পটা পার্সোনালি অনেক পছন্দ হয়েছে। প্রথম লেখা হিসেবে বা তরুণ লেখক হিসেবে সোডিয়াম ক্লোরাইডের উচিত আরো অনেক লেখা লিখে যাওয়া, এবং স্বাভাবিকভাবে তার লেখায় প্রচুর পরিমাণে খুঁত থাকবে বা ভুল থাকবে, সেগুলোকে সংশোধন করে এগিয়ে যেতে হবে। এই বইটাকে আমি রেকমেন্ড করব, হ্যাঁ পড়তে পারেন, ভালো লাগবে। স্পেশালি হচ্ছে অনেক রকমের প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক খাবে, এবং শুরুতে যেরকমটা বলেছি যে আপনি আসলে শুরুর দিকে মনে করবেন যে গল্পটা হয়তো সাইফাই স্টোরি বা হচ্ছে একটু থ্রিলার জনরার স্টোরি, বাট শেষের দিকে এসে আপনার মনে প্রশ্ন আসবে, আচ্ছা এটা কি অলৌকিক গল্প বা অতিপ্রাকৃত কোনো গল্প কিনা, কারণ গল্পটাকে সেরকম ভাবে সাজানো হয়েছে। গল্পটা আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছে, অনেকগুলো জিনিস, অনেকগুলো টুইস্টের ইন্ট্রোডাকশন করা হয়েছে, বাট এখন পর্যন্ত এক্সিকিউশন হয় নাই, হয়তো বা সেকেন্ড পার্টে এক্সিকিউশন হবে। কয়েকটা টুইস্টের এক্সিকিউশন হয়েছে, সেই এক্সিকিউশনের ব্যাপারটা ভালো ছিল। এখন আসা যাক গল্পের কিছু পয়েন্টে, যেগুলো আমার কাছে পার্সোনালি পছন্দ হয়নি। তো আমি সাধারণত যেই গল্পটা অনেক পছন্দ করি বা যেই গল্পটা আমার অনেক পছন্দ হয়েছে, সেটার যেই খুঁতগুলো আছে সেগুলো আমি আলোচনা করতে পছন্দ করি। এতে কি হয়, স্পেশালি যারা হচ্ছে সদ্যমাত্র লেখালেখিতে আসছেন তাদের জন্য এটা ভালো হবে। তো আমি এখন যে পয়েন্টগুলো বলবো তার মানে এই না যে গল্পটা খারাপ হয়েছে, গল্পটা ভালো হয়েছে। বাট আমার কাছে মনে হয়েছে যে এই কয়েকটা ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলোকে যদি একটু সংশোধন করা যেতে পারে, তাহলে লেখকের লেখন শৈলী আরো অনেক এগিয়ে যাবে। তো চলুন আসা যাক হচ্ছে কয়েকটা পয়েন্ট যেগুলো নিয়ে আমার মাথায় একটু খোঁচাখুচি লেগেছে। প্রথম পয়েন্ট, খুবই মাইনর পয়েন্ট, মাইনর একটা জিনিস, যে মিশু এবং মনিরের এক মনিরের এক বন্ধুর বাসায় দাওয়াতে যাওয়ার কথা। তো হচ্ছে মিশু রেডি হচ্ছে এবং মিশু জানে সে যাবে। তো ওই সময়ে মনির রুমে ঢুকে জিজ্ঞেস করে, মিশু রেডি? তারপরে লাইনে বলা হয়েছে যে এরকম অনাকাঙ্ক্ষিত ভাবে মনির সাহেবের প্রশ্ন করায় মিশু বেশ হকচকিয়ে যায়। প্রথম কথা হচ্ছে যে মিশুর তো রেডি হওয়ারই কথা, সে তো হচ্ছে দাওয়াতে যাবে, তাহলে এটা তো অনাকাঙ্ক্ষিত হয় না। সো এই অনাকাঙ্ক্ষিত শব্দটার সাথে একটু কনফ্লিক্ট লেগেছে আগের কনভারসেশনের সাথে। আরেকটা পয়েন্ট হচ্ছে এই বইতে অনেকগুলো ভালো ভালো কথা বলা হয়েছে, অনেকগুলো সাইকোলজিক্যাল কথা বলা হয়েছে, জীবন দর্শন নিয়ে অনেক রকমের সুন্দর সুন্দর কথা বলা হয়েছে। এখন এইটা পার্সোনালি আমার কাছে একটু ভালো লেগেছে, আবার মাঝে মাঝে একটু বোরিংও লেগেছে, কারণ পাতার পর পাতা, মানে পুরো একটা পাতা এপিট ওপিট, এই পৃষ্ঠা ওই পৃষ্ঠা জুড়ে যখন হচ্ছে এই সিমিলার বর্ণনা চলছে, তখন এটা কিছুটা সময় একঘেয়েমিতে চলে আসে। থ্রিলার গল্পের সাথে সরাসরি যায় না, বাট এমন না যে খুব মাত্রাতিরিক্ত হয়েছে, মাত্রার মধ্যেই ছিল। বাট এইটার হচ্ছে সবার পছন্দ নাও হতে পারে। আমার পার্সোনালি আমি একটু মিড লেভেলে ছিলাম, পছন্দ অপছন্দ দুইটার মাঝামাঝি পর্যায়ে ছিলাম। কিছু কিছু জায়গায় আমি বানানের বেশ কিছু ভুল লক্ষ্য করেছি, খুবই মাইনর বানান, খুবই সতর্ক না হলে আপনি লক্ষ্য করবেন না। বাট একটা জিনিস আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে এক জায়গায় লেখা ছিল যে ওই খাবার ছেড়ে দপ্তরি উঠে গেল, বা এরকম একটা জায়গায় বলা ছিল। ওই কথাটা দপ্তরি হবে না, কথাটা হবে দম্পতি, বৃদ্ধাশ্রমের কথা বলছি। এবং আমি মোটামুটি শিওর যেটা দম্পতিই হবে, দপ্তরি হবে না। তো এখন দপ্তরি বানানটা তো আসলে ভুল না, এই জন্য হয়তো বা চোখ এড়িয়ে গিয়েছে। এই একটা মাইনর, খুবই মাইনর পয়েন্ট। এছাড়া আরেকটা জায়গাতে বলা হয়েছে যে মালিহার বার্থডেতে ওই বৃদ্ধাশ্রমে অনেক লোক জড়ো হয়। মানে লোক কেন জড়ো হয়, কারণ টুম্পা জানতো না যে সে হচ্ছে মালিহার জন্মদিন। যখন জানতে পারে তখন সে 100 টাকার একটা নোটে মালিহারকে উইশ করে, উইশ লেখে আর কি, লিখে মালিহাকে দেয়। তখন হচ্ছে আশেপাশের যে মানুষজন সেটা জড়ো হয়। প্রবলেম নাম্বার 1, বৃদ্ধাশ্রমের বাকি মানুষগুলোকে এভাবে পোর্ট্রে করা হয়েছে, তারা খুব উদাসীন, অন্য যে কোনো ঘটনা নিয়ে খুবই অনাগ্রহী, একদমই আগ্রহী না। তাদের সাথে কথা বলতে গেলেও তারা হ্যাঁ এগুলো বলেই কথাটাকে এড়িয়ে যায়। মানে মূল কথা হচ্ছে যে বৃদ্ধাশ্রমের স্বাভাবিক যারা বসবাস করছে তারা খুবই অনাগ্রহী এক টাইপের মানুষ। তারা হচ্ছে এই বার্থডেতে এরকম জড়ো করে নিয়ে উইশ করতে আসার মতো না, অ্যাটলিস্ট এভাবে পোর্ট্রে করা হয়েছে। তো পয়েন্ট নাম্বার 2, তাহলে কারা আসলো? হতে পারে যে বৃদ্ধাশ্রমের কর্মচারীরা এসেছে। তো এখানে যেরকম ভাবে লেখা হয়েছে যে অনেকে একসাথে এসেছে, অনেকে জড়ো হলো, হাততালি দিল, সবাই মিলে মালিহাকে উইশ করলো, এই কথাগুলো কর্মচারীদের সাথেই যায়। তার কারণ মালিহার সাথে কর্মচারীদের বেশি ভালো সম্পর্ক, হ্যাঁ বৃদ্ধাশ্রমের বাকি মানুষদের সাথে সম্পর্ক।
সেকেন্ড পয়েন্টের সমস্যা হচ্ছে যে কর্মচারীরা এত সংখ্যায় বেশি না, যে যেরকম ভাবে বর্ণনা করা হয়েছে সবাই এসেছে অত সংখ্যায় বেশি না, বাট স্টিল যদি কর্মচারী ধরে নেওয়া হয় তাহলে মোটামুটি এটার একটা ব্যাখ্যা পাওয়া যায়। বাট ওই যে সংখ্যার সাথে ব্যাখ্যাটা আসলে একটু ম্যাচ করে না। তৃতীয় পয়েন্ট হচ্ছে মাঝখানে একটা জায়গায় গিয়ে আমার একটু টাইম লাইনের প্যাচ লেগেছে, স্পেশালি 13তম অধ্যায়ের পরে। আমার কাছে যখন আমি 14তম অধ্যায় পড়ছিলাম তখন মনে হচ্ছিল যে কি রে, এই ঘটনাগুলো তো এখনো ঘটে নাই। 15তম অধ্যায় যখন পড়েছি তখন বুঝতে পেরেছি যে আসলে 13 অধ্যায়ের পরে 15 অধ্যায় হলে বেটার হতো, তারপরে 14 অধ্যায় অধ্যায় মানে এই টাইম লাইনের সিরিয়ালটা, মানে ওখানে বেশ কিছু ঘটনা ঘটেছিল যেগুলো গল্পের সাথে জড়িত এবং মূল গল্পের কি এলিমেন্ট বলা যেতে পারে। তো ওই টাইম লাইনটা আমার কাছে একটু ডিসঅর্ডিনেটেড মনে হয়েছে। নট নেসেসারিলি যে এটা খুব মেজর পয়েন্ট এরকম না, যদি কেউ 15তম অধ্যায় পরে সে বুঝতে পারবে যে 14 অধ্যায় 15 অধ্যায়ের পরে হবে। কারণ এইটা আসলে ডেলিভারিটলি করা হয়েছে, ইচ্ছাকৃত করা হয়েছে নাকি অনিচ্ছাকৃত ভাবে করা হয়েছে এটা ঠিক আমি জানি না। গল্পের আরেকটা জায়গায় এরকম ছিল যে হচ্ছে মালিহা জানে যে মিশু মিশু মালিহাকে ঘৃণা করে, সে বিদেশে চলে গেছে এবং বিদেশে গিয়ে তার একটা রিলেশন হয়েছে নূপুর নামে এক ব্যক্তির সাথে। এখন কথা হচ্ছে মালিহা এটা জানে, তারপরেও স্টিল সে মিশুর জীবনে ফেরত আসতে চায় এবং এমনও হয়, মানে এমন এক্সটেন্ড পর্যন্তও যায় যে হচ্ছে মিশুর অনিচ্ছা থাকা সত্ত্বেও মালিহা হচ্ছে মিশুকে কিস করে। যখন সে জানে নূপুর নামে একজন ব্যক্তি মিশুর জীবনে আছে, এটা কিন্তু গল্পের খারাপ পয়েন্ট, এটা হচ্ছে আগে বলা উচিত ছিল যে মালিহা জানে যে হচ্ছে নূপুর নামে একজন মিশুর লাইফে এক্সিস্ট করে, তারপরে সে ব্যাক আসতে যাচ্ছে এবং আরেকটা নারীর সংসার বা জীবন ভেঙে নষ্ট করেই সে আসতে যাচ্ছে। তো এটা আসলে ব্যাড পয়েন্ট না, এইটা হয়, এটা আমাদের দেশে অনেক হয় যে একটা নারী সাধারণত আরেকটা নারীর জীবন নষ্ট করে। সো এইটা হচ্ছে আগে বলতে ভুলে গেছিলাম, তো এখন একটু বললাম। আরেকটা পয়েন্ট হচ্ছে গল্পের একটা জায়গাতে একটু ডিসকন্টিনিউশন হয়েছে। কিরকম, যেমন ধরেন গল্পের একটা জায়গাতে বলা হয়েছে যে একজন কে কাকে সেটা বলবো না, একজন ব্যক্তিকে হচ্ছে আরেকজন আক্রান্ত ইনফেক্টেড পার্সন হচ্ছে গলায় কামড় দেয়, তারপরের লাইনেই বলা হয়েছে সে বাঁচাও 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 সরে যায় এরকম বলে চিৎকার করে ওঠে। তো আমার প্রথম যেই প্রশ্নটা মাথায় হিট করছে যে আচ্ছা গলায় কামড় দিলে কি সে চিৎকার করতে পারবে? আর চিৎকার করলেও তার গলা দিয়ে তো হচ্ছে শব্দগুলো সুন্দরভাবে আম, গঠিত হয়ে আসবে না, বিকৃত হয়ে আসবে, ও ঘর ঘরে আওয়াজ হওয়ার কথা। তো এইটা আমার কাছে একটু ডিসকোঅর্ডিনেটেড মনে হয়েছে। আবার ধরেন আরেকটা জায়গায় বলা হয়েছে যে হচ্ছে মিশুকে তার ফ্রেন্ড ফাহিম কল দেয়, দিনের মাঝখানে কল দিয়ে হচ্ছে টুকটাক কথা বলতে থাকে, তারপর হুট করে বলে যে আচ্ছা দোস্ত রাখি, কাস্টমার আছে, পরে কথা বলবো। তো আমার প্রথম প্রবলেম হচ্ছে যে যদি দোকানে কাস্টমার থাকে তাহলে তো কল দেওয়ারই কথা না, কাস্টমার যাবে তারপর আমি কল দিব, তাই না? যদি হচ্ছে এরকম হয় যে হচ্ছে কাস্টমার আছে, কর্মচারীরা কাস্টমারকে সামলাচ্ছে, তাহলে তো কল রেখে দেওয়ার দরকার নেই, কাস্টমারকে কর্মচারীরা সামলাচ্ছে, তো কাস্টমার আছে বলার তো দরকার নেই। তো এখানে আছে না বলে শব্দটা আসছে হবে, আসছে হলে পারফেক্ট হয়। কিরকম যে কাস্টমার দোকানে নাই, ফাহিম হচ্ছে মিশুকে কল দিল, কথা বলছে, এই সময় কাস্টমার আসছে, এই জন্য বলছে যে দোস্ত কাস্টমার আসছে তাহলে একটু পরে কল দিচ্ছি, এটা একটু পারফেক্ট হয়। আছে না বলে আসছে, দেখেন খুবই মাইনর পয়েন্ট কিন্তু, বাট আমি এগুলো বলতেছি এটা জাস্ট হচ্ছে লেখকের জন্য লেখন শৈলীটা একটু উন্নত হবে, ডেভেলপ করে এই জন্য। তারপর আরেকটা জায়গাতে মানে গল্পের শেষের পর্যায়ে জোর করে জমি বিক্রি করানোর জন্য হচ্ছে জোর করে সাইন নেয়। তো আমার মাথায় যেটা হিট করে যে হচ্ছে আচ্ছা জোর করে যদি কেউ জমির দলিল লিখেও দেয় সেটা আসলে আদালতে অ্যাডমিসিবল হয় না, কারণ রেজিস্ট্রি যখন হয় তখন বিক্রেতা এবং ক্রেতা উভয়কেই সাব রেজিস্ট্রারের সামনে উপস্থিত থাকতে হয় এবং হচ্ছে বিক্রেতাকে বলতে হয় যে আচ্ছা, আমি অত টাকা দিয়ে হচ্ছে বিনা বাধায় জমিটা হস্তান্তর করছি। এখন এটার একটা ব্যাখ্যাও আমি মনে মনে দাঁড় করিয়েছি যে প্রচলিত অ্যান্সার, সাইন একটা নকল করবে, তারপরে হচ্ছে সাইন একটা ম্যানেজ করবে, তারপরে টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে জমিটা নিয়ে নিবে, এটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা মনে হয়েছে। সো মানে এই ব্যাখ্যাটা আমি মনে মনে চিন্তা করে নিছি, এই ব্যাখ্যাটা ছিল না বইতে, বাট আমার কাছে মনে হয়েছে যে ব্যাখ্যাটা থাকলে বোধ হয় ভালো হইতো, না থাকলেও মেজর কোনো সমস্যা না। একটা জায়গাতে গিয়ে বলা হয়েছে যে হচ্ছে একেবারে গল্পের শেষে মনির সাহেব গত 10 দিন ধরে ঘুমাইতে পারেন না, কারণ তার হচ্ছে বিভৎস রকমের একটা স্মৃতি বারবার মাথা চাড়া দিয়ে উঠছে। তার ঠিক পরের পৃষ্ঠাতেই বলা হয়েছে যে 10 দিন আগের যে ঘটনা ঘটছে তারপরে
4 দিন ধরে মনির সাহেব অজ্ঞান ছিল। তাহলে 4 দিন ধরে যদি মনির সাহেব অজ্ঞান থাকে, 10 দিন ধরে সে কিভাবে ঘুমাতে পারছে না? এমন না যে 4, 10, 14 দিন আগে ঘটনা ঘটছে, ঘটনাটা 10 দিন আগেই ঘটছে। তাহলে 10 দিন আগে ঘটছে, প্রথম 4 দিন সে অজ্ঞান ছিল, তার পরের 6 দিন সে হচ্ছে ঘুমাইতে পারে নাই। তো এই জায়গাটা আমার কাছে একটু ডিসকন্টিনিউশন মনে হয়েছে, খুবই মাইনর জিনিস এটা। আমার মতো খুঁতখুঁতে স্বভাবের মানুষ না হলে আপনি নোটিস করবেন না, বাট হচ্ছে এটা অ্যাড্রেস করাটা দরকার বলে অ্যাড্রেস করলাম। এবার আসা যাক গল্পের ভালো দিক আলোচনা করছি, খারাপ দিক আলোচনা করছি। এবার আমার গল্পটা পড়ার পরে যে যে প্রশ্ন মাথায় রয়ে গিয়েছে, যেটা আমি সেকেন্ড বইতে এক্সপেক্ট করছি এই প্রশ্নের উত্তরগুলো পাবো। প্রশ্ন নাম্বার 1, মনির সাহেব কি আসলেই ডিলিউশনাল? সাইকোজেনিক আমি বলবো না। মনির সাহেব হচ্ছে তার স্ত্রীকে, মৃত স্ত্রীকে বাস্তবে চোখে দেখতে পারেন, এবং হচ্ছে তিনি জানেন যে তার স্ত্রী মৃত, তারপরেও এবং তিনি জানেন যে কেউ তার স্ত্রীকে দেখতে পারে না, তার স্ত্রীর সাথে তিনি কথা বলেন। সো এটা কি আসলে স্কিজোফ্রেনিক নাকি হচ্ছে ভৌতিক ঘটনা? এইটার কোনো ব্যাখ্যা আমি হচ্ছে পাইনি। আমি এক্সপেক্ট করতেছি সেকেন্ড বইতে এটার ব্যাখ্যা আমি পাবো। কারণ শুরুতেই বলেছি যে গল্পটা যখন আমি শুরু থেকে পড়ছিলাম, তখন আমার কাছে এক্সপেকটেশন ছিল যে গল্পটা হচ্ছে একটা থ্রিলার গল্পের রূপ নিবে, এবং এখানে হচ্ছে অ্যাটলিস্ট সায়েন্সের ব্যাপারগুলো হচ্ছে ঠিক থাকবে। বাট যখন হচ্ছে হরর এলিমেন্ট চলে আসলো, তখন নতুন করে ভাবতে হলো যে আচ্ছা ঠিক আছে, তার মানে এটা টেকনিক্যালি শুধু থ্রিলার জনরার না, এটা থ্রিলারের মধ্যে হরর জনরার। যখন আমি হরর এলিমেন্ট নিয়ে আসছি, তখনই আমাকে সায়েন্সের কিছু বিষয়কে মানে বর্জন করে দিতে হবে। তো এখানে হতে পারে মনির সাহেব সিজোফেনিক, তিনি সিজোফেনিয়ার আক্রান্ত, বা তিনি ডিলিউশনাল। সিজোফেনিক আর হচ্ছে সিজোফেনিক আক্রান্ত ডিলিউশনাল একটু ডিফারেন্ট, একটা হ্যালুসিনেশন, একটা ডিলিউশন, তো এটা একটু ডিফারেন্ট। তো এটা হইতে পারে, অথবা হইতে পারে এমন যে আসলেই তার মৃত স্ত্রী প্রেতাত্মা রূপে তার সাথে কথা বলে, বাকি কেউ দেখতে পারে না। সেইটার অ্যান্সারটা আমি সেকেন্ড বইতে এক্সপেক্ট করছি। সেকেন্ড পয়েন্ট, মালতী মাসে মিশুর স্বপ্নে এসেছে। কিভাবে এসেছে? ভৌতিকভাবে, নাকি হচ্ছে অতি প্রাকৃত কোনো কারণে, নাকি এটা মিশুর ডিলিউশন ছিল? মিশুর ডিলিউশন হইলে তো নামের সাথে তো মিল থাকার কথা না। এটার অ্যান্সার পাই নাই, এটার অ্যান্সার আমি সেকেন্ড বইতে এক্সপেক্ট করছি। তারপরে গল্পে হচ্ছে টুম্পা কিছু একটা দেখেছিল শুরুর দিকে, যে জিনিস দেখেছিল সেটার ব্যাখ্যাটা কি? অতিপ্রাকৃতই হবে ব্যাখ্যাটা, বোঝা যাচ্ছে অতিপ্রাকৃত হবে, ব্যাখ্যাটা পাই নাই এখনো। আমি এক্সপেক্ট করছি সেকেন্ড বইতে এর ব্যাখ্যাটা পাবো। 3 নাম্বার পয়েন্ট, মনিরের টাকার উৎস। মনির, এটার অ্যান্সার আমি লাস্টের দিকে এক লাইনে পেয়েছি, এবং এটার কন্টিনিউশনটা আমি চাচ্ছি। মনিরকে বলা হয়েছে সে হচ্ছে নেভিতে ছিল, নেভির এক কর্মচারী ছিল, বাট তারপরে হচ্ছে সে যখন রিটায়ার করে তারপরে ঘটনাগুলো বলা হয়েছে। এবং আমার কাছে দু একটা কথাতে, যেমন সে জার্মানিতে গিয়েছিল ঘুরতে, জার্মানি থেকে বেসবল ব্যাট নিয়ে এসেছে, এবং তার অন্যান্য লাইফস্টাইল থেকে শুরু করে বাকি ঘটনাগুলো দেখে মনে হয়েছে যে মনির সাহেবের অনেক বিলাসবহুল জীবনযাপন করে। তো প্রশ্ন হচ্ছে যে একজন সেনাবাহিনী বা নৌবাহিনী থেকে ফেরত কোনো কর্মকর্তাদের হইতে পারে, কর্মচারীদের এত বিলাসবহুল জীবন যাপন করা সম্ভব না। তার মানে মনিরের টাকার অন্য কোনো একটা উৎস আছে, এবং এইটার একটা সাটেল হিন্ট বইয়ের একেবারে শেষে বলা হয়েছে, বাট এটার আমি কন্টিনিউশনটা আছে, এটা কন্টিনিউশন আসবে, আমি আশা করতেছি এটা কন্টিনিউশনটা আসবে। কত নম্বর পয়েন্ট হলো? 5 নম্বর পয়েন্ট, গল্পের মাঝখানে মিশুর সাথে কিছু একটার কনফ্রন্টেশন হয়। এই কনফ্রন্টেশনটা মালিহা নাকি হচ্ছে নূপুর, এটা একটু পেঁচালো ছিল। একবার মনে হচ্ছিল মালিহা, একবার মনে হচ্ছিল নূপুর। আলটিমেটলি মিশু হচ্ছে কাউকে খুন করে, কিন্তু খুনটা আদেও হয়েছে কিনা এরকম কোনো অস্তিত্ব আমরা গল্পের পরবর্তীতে পাইনি। মানে আশেপাশের মানুষজনের তো সাথে ওরকম কোনো সারা শব্দ আমরা পাইনি। তার মানে খুনটা আসলে হয় নাই, নাকি হয়েছে, এটা গায়েব করে দেওয়া হয়েছে, নাকি হচ্ছে এই পুরো ঘটনাটা মিশুর স্বপ্নে হয়েছে, মনের ভেতরে হয়েছে। তো এই জায়গা থেকে একটা প্রশ্ন রয়ে গিয়েছে, এটাকে আমি হচ্ছে মিশু ভার্সেস নূপুর অর মালিহা নামকরণ করে রাখছি। এইটার কনফ্রন্টেশনটা পরবর্তীতে ব্যাখ্যাটা আমি এক্সপেক্ট করব। 6 নম্বর পয়েন্ট, মালতী মাসির বয়স গল্পের শেষের দিকে 123 বছর বলা হয়েছে। এই 123 বছর হওয়ার পেছনের কারণটা কি? মালতী মাসির অবস্থানটা কোন জায়গাতে? অতি প্রাকৃত হোক, তিনি হচ্ছে ঠিক কিভাবে বয়স ধরে রেখেছেন, বা তিনি কিভাবে এরকম এক একজন মানুষের স্বপ্নে আসছেন, বা তার সেই সুস্বাদু শুটকি ভর্তা খেলে কিভাবে তিনি হচ্ছে মেমোরিগুলোকে অ্যাচিভ করতে পারছেন, এরকম একটা প্রশ্ন রয়ে গিয়েছে। গল্পের শেষের দিকে
টুম্পার সাথে একটা ভয়ানক ঘটনা ঘটে। তো এটা আমি পুরোটা ডিসক্লোজ করবো না, আমি পুরা এক্সপ্লেইন করছি, পুরাটাতে কোনো জায়গায় গল্পটাকে একেবারে সরাসরি খুলে বলি নাই, জাস্ট একটু হিন্টস দিয়ে বলতেছি, যারা বইটা পড়ার নেই নির্দ্বিধায় পড়তে পারেন। তো টুম্পার সাথে ঘটা যে ঘটনা, সেটা কি সে সুস্বাদু শুটকি ভর্তা খেয়েছিল এই জন্য? যারা শুটকি ভর্তা খেয়েছে তাদের সাথে সবার সাথে এই ঘটনা ঘটেছে কি? এবং টুম্পা যে হচ্ছে হার্ট অ্যাটাক করলো, এইটার পেছনের কারণ কি সে দেখতে পেরেছে বা টের পেয়েছে এই জন্য? আর কারোর সাথে তো এরকম হয় নাই, তার মানে আর কেউ কি টের পায় নাই? টুম্পা টের পেলো কেন? ওই চড়ুই পাখির জন্য কি টুম্পা টের পেলো? আর টুম্পা যে টের পাচ্ছে, তার যে ঘুম ভেঙে যাচ্ছে, এটা কি মালিতে মাসি টের পেয়েছিল আগে থেকে? এই জন্যই কি সে ঘুমের মধ্যে টুম্পার, স্বপ্নের মধ্যে টুম্পার দিকে করুণ ভাবে তাকিয়েছিল? এই ব্যাপারে আমার কিছু প্রশ্ন রয়েছে। পরের পয়েন্ট, গল্পটার একেবারে শেষ মোমেন্টে এসে নিয়ে আমরা হচ্ছে টুম্পার অ্যাক্সিডেন্টের সেই ঘটনাটা জানতে পারি। তো আমার কাছে শুরু থেকে মনে হচ্ছিল যে এটা টুম্পার মেমোরি। লাস্ট লাইনটা পড়ার পরে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এটা টুম্পার মেমোরি নাকি এটা মনির সাহেবের মেমোরি। তো এইটার অ্যান্সার আমি এক্সপেক্ট করব। আচ্ছা, এখানে আরেকটা বেশ ভালো একটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে বাস্তব জীবন আমরা দেখতে পারি, সেটা হচ্ছে টার্গেট ফিক্সেশন। টার্গেট ফিক্সেশন কি, যারা আমরা মোটরসাইকেল বা গাড়ি চালাই তারা এটা সম্পর্কে জানেন, যে যদি ধরেন আপনি বাইক চালাচ্ছেন, আপনার সামনে কোনো একটা অবস্টেকল আছে বা রিক্সা আছে, আপনি যদি ওই প্যানিকের মোমেন্টে যদি রিক্সাটার দিকে তাকিয়ে থাকেন, আপনার বডি আপনি স্টিয়ারিং এমন ভাবেই ধরবেন যে আপনার গাড়িটা রিক্সার সাথে গিয়ে কোলাইড করবে। তো এই জন্য সবসময় শেখানো হয় যে রাস্তায় চালানোর সময় ফাঁকা জায়গায়, যে জায়গায় তুমি যেতে চাও সে জায়গায় তাকায় থাকো, অবচেতন মন দিয়ে তুমি হচ্ছে অন্য জায়গাটা দেখো। ঠিক এইটাই হয়েছিল, যে ওখানে একটা রিক্সার দিকে তাকিয়ে হচ্ছে টুম্পার হাজবেন্ড প্যানিক হয়ে গেছিল এবং ওই দিকেই গেছিল, টার্গেট ফিক্সেশন বলে। তো এই ব্যাপারটা বইতে ছিল, সেটা বেশ ভালো লাগছে। পরের প্রশ্নটা হচ্ছে যে মনির সাহেবের স্বপ্নে মালতী আসলো শুটকি খাওয়ার পরে, টুম্পার ক্ষেত্রেও সেম, মিশুর ক্ষেত্রেও সেম, তার মানে কি এই যে হচ্ছে শুটকি খাওয়ার পরে, শুটকি ভর্তা খাওয়ার পরেই স্বপ্নে হচ্ছে মালতী আসে? ব্যাখ্যাটা কি? তারপরে প্রশ্ন হচ্ছে যে শুটকি ভর্তা যারা খেয়েছে তারা সবাই অস্বাভাবিক হয়েছে, মালিহা বাদে, কেন? পরের প্রশ্ন হচ্ছে যে মালিহার পরিণতিটা কি হলো? মিশু যে হচ্ছে খুন করলো, কাকে খুন করলো? মালিহার পরিণতিটা কি? তারপরের প্রশ্ন হচ্ছে যে মালতী মালতী মাসি মিশুর থেকে কিছু একটা নিয়েছিল, কি নিয়েছিল বলা হয় না, কি নিয়েছিল? আয়ুষ্কাল নিয়েছিল? এই জীবন কাল নিয়েই কি আসলে মালতী মাসি এতদিন বেঁচে আছে, নাকি ঠিক কি নিয়েছিল? এটার অ্যান্সার পাইনি। তো এই হচ্ছে অনেকগুলা প্রশ্ন, আমি ট্র্যাক হারিয়ে ফেলেছি, তো কতগুলা সংখ্যাটা ঠিক মনে নাই আমার। তো এতগুলো প্রশ্নের অ্যান্সার আমি সেকেন্ড বইতে এক্সপেক্ট করছি। গল্পটা অনেক ভালো ছিল, অনেক কনফিউজিং ছিল, অনেক প্যাচালো ছিল, অনেক হররের এলিমেন্ট ছিল এবং অনেক হচ্ছে বিভৎস এলিমেন্ট গুলো ছিল। তো যারা হচ্ছে একটু গোর পছন্দ করেন না, ব্লাড গোর একটু অপছন্দ করেন, খুব বেশি যে আছে একেবারে ম্যাসিভ লেভেলে ব্যাপারটা এরকম না, আছে, তাদের জন্য একটা সতর্ক বার্তা থাকলো। আম, এমনিতে হচ্ছে এই বইটার বেশ কিছু ভালো পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। আমার মতে বইটাকে অবশ্যই ট্রাই দেওয়া উচিত। এই বইটাকে পছন্দ হয়েছে আমার? হ্যাঁ পছন্দ হয়েছে। বইটাকে আমি রেকমেন্ড করবো? হ্যাঁ রেকমেন্ড করবো। বইটিকে আরো ভালো হতে পারতো? হ্যাঁ আরো ভালো হতে পারতো। লেখকের কি আরো উন্নতির জায়গা আছে? হ্যাঁ উন্নতির জায়গা আছে। বইটাতে কি কোনো ভুল নেই? অবশ্যই ভুল আছে, ভুলগুলো নিয়ে আলোচনা করেছি। সেকেন্ড বইতে কি কি এক্সপেকটেশন আছে সেটা নিয়ে আলোচনা করেছি। তো এই হচ্ছে পুরা বইয়ের সামারি। লাস্ট একটা পয়েন্ট নিয়ে বলবো, যেটা নিয়ে আমি একেবারে প্রথমেই কনফিউজ হয়ে গেছিলাম এবং ওইটাই আছে আমাকে আমাকে হুক করে রাখতে হেল্প করছে। সেটা হচ্ছে এই যে এখানকার লেখাটা একটু পড়েন তো, এই যে জায়গাতে এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে টুম্পার নাকে গন্ধটা এতক্ষণে তেমন তীব্রভাবে না লাগলেও এখন বেশ লাগছে। এই যে শুটকি ভর্তার গন্ধ, কিছুটা ইতস্তত করতে করতে মালতীর দিকে তাকিয়ে শেষে জিজ্ঞেস করে বসলো, মা তুমি কি দুপুরে শুটকি খেয়েছিলে? এইটা এই 2 লাইন পড়ার পরে আপনার কাছে কি মনে হচ্ছে? 3 লাইন পড়ার পরে আপনার কাছে কি মনে হচ্ছে? টুম্পা ছোট্ট একটা বাচ্চা, মালহী হচ্ছে তার মা, তাই না? আমিও তাই ভাবছিলাম, বাট গল্পটা যখন পড়তে যাই তখন দেখি কাহিনী উল্টা। টুম্পা হচ্ছে বয়স্ক মানুষ, মালিহা হচ্ছে আসলে তরুণ বয়স। তো
কেন মনে হয়েছিল? আমার কাছে মনে হয়েছিল লেখক এটা ডেলিভারেটলি একটা ডিলিউশন ক্রিয়েট করছেন। এটা মনে হওয়ার দুইটা কারণ। প্রথম কারণ নাম, এবং এই কনসিস্টেন্সিটা পরবর্তীতে আমরা দেখছি যে বয়স্ক মানুষের নাম, এমন নাম সিলেক্ট করা হয়েছে যে শুনে মনে হইতে পারে যেটা ইয়াং মানুষের নাম এমন ভাবে সিলেক্ট করা হয়েছে যেটা শুনে মনে হইতে পারে বয়স্ক মানুষ। দুইটা এই একটা এবং আরেকটা পরবর্তীতে আছে, ওটা গল্পের মেজর পার্ট না। সেকেন্ড কি কারণ এটা মনে হইলো, কারণ এখানে বসলো বলেছেন, জিজ্ঞেস করে বসলেন বলা হয় নাই, ওই আপনি কথাটা বলা হয় নাই। যেহেতু আপনি বলেন নাই, সেই জন্য আমরা ধরে নিছি যে হচ্ছে টুম্পা বয়সে ছোট, মালিহা হচ্ছে তার মা। এই যে মিস ডিরেকশনটা, এটা লেখক খুব সুচতুর ভাবে করেছেন এবং এইটা আমার কাছে পছন্দ হয়েছে। তো এই হচ্ছে সুস্বাদু শুটকি ভর্তা এবং একদল চাটুকার পুরো গল্পটা আলোচনা করলাম। এবং টেকনিক্যাল ব্যাপারটা যদি আলোচনায় আসি, নাম কেন দেওয়া হয়েছে? আমি ভেবেছিলাম চাটুকার বলতে হচ্ছে যারা ওই যে তেল টেল দেয় তাদের কথা বলা হচ্ছে, না আসলে এই নামকরণ হচ্ছে যে একটা সার্টিন টাইমে গিয়ে টুম্পা দেখে যে তার পাশে আশেপাশে সবাই হচ্ছে ওই সুস্বাদু শুটকি ভর্তা একেবারে অনেক তৃপ্তি সহকারে খাচ্ছে এবং হাত চেটে পুটে খাচ্ছে। তো এটাকে বলা হয়েছে যে সুস্বাদু শুটকি ভর্তা এবং একদল চাটুকার। নামটা বেশ ইন্টারেস্টিং, একটু ইউনিক নাম। আচ্ছা, প্রচ্ছদটা কি করেছেন এটা যদি একটু বলে দেই, বাকি টেকনিক্যাল ব্যাপারগুলো। প্রচ্ছদ করেছেন জাওয়াদ উল আলম, সম্পাদনা হচ্ছেন আশরাফুল সুমন, বিন্যাস হচ্ছে সালেক সাহেব, অধ্যায় প্রকাশনীর বই। এটার মুদ্রিত মূল্য হচ্ছে 400 টাকা। এটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 176। একেবারে স্ট্রেট স্পাইন দেওয়া হয়েছে, খুলে পড়তে কোনো অসুবিধা হয় না, প্রিন্টের কোয়ালিটি ভালো। এটাতে কোনো ইলাস্ট্রেশন নাই। প্রচ্ছদটার এই যে এই অংশটুকু, এইটা উপরে একটা লাইট সুন্দর করেছে, বিম হচ্ছে, এবং এখানে একটা থালায় ভর্তা রেখে দেওয়া হয়েছে গোল করে, শুটকি ভর্তা। তো আমাদের অঞ্চলে শুটকি ভর্তাটা সবুজ করা হয়, ধনিয়া পাতা দেওয়া হয়, তো এই জন্য সবুজ হয়। এরকম কালারের শুটকি ভর্তা পাওয়া যায়। তো আমি ফার্স্টে এটা ভাবছিলাম যে আম, জানি না কেন মিষ্টি ভাবছিলাম, পরে বুঝছে একটা শুটকি ভর্তা। আর লাস্টের দিকে সিমিলার প্যাটার্নে, এখানে যেরকম লাইট থেকে আলো হচ্ছে আসতেছে, এরকম লাইট থেকে আলো আসতেছে, এরকম প্যাটার্নে হচ্ছে এই জায়গাতে একজন মানুষের দেওয়া, যে জিব্বা বের হয়ে আছে এবং হচ্ছে হাত দেওয়া, মানে হচ্ছে ওই চাটুকার। তো সুস্বাদু শুটকি ভর্তা দল না, যদিও একটা চাটুকার। তো এই হচ্ছে গল্পের কাহিনী। এটা সেকেন্ড পার্ট আসুক, তারপরে পড়বো, তারপরে বিস্তারিত আলোচনা করব। এরকম সাইমultaneously প্রতিদিন একটা একটা করে বইয়ের আলোচনা সামনে আসবে। অনেকগুলো বই পড়ে জমিয়ে রেখেছি। এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরিটেলার ফেসবুক পেজে। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা গল্প নিয়ে, অন্য কোনো একটা বইয়ের আলোচনায়। আনটিল দেন, সাইন্স অফ।